এই মায়ানগরের এক নির্জন প্রান্তে বহু যুগ ধরে দাঁড়িয়ে আছে একটা আধভাঙা দোতলা বাড়ি। বাড়িটার আশপাশটা নিঝুম মতো। বাড়িটার একটা ভাঙা জানলার কাছ দিয়ে দেখা যাচ্ছে একটা লালচে আলোর আভা। আলোটা থেকে থেকে জ্বলছে আর নিভছে। হঠাৎ কাদের পায়ের খসমস শোনা গেল। অমনি আলোটা নিভে গেল। দ্বিতীয়বার আর জ্বলল না সেটা। বাড়িটার সামনে হঠাৎ দুজন লোক এসে দাঁড়ালো। এই তুই ঠিক জানিস তো এই বাড়িটাই তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে পাক্কা খবর আছে, এই বাড়িটাই। এখন চল তাড়াতাড়ি। কিন্তু বাড়িটার যে বদনাম আছে, শুনেছি রাতের বেলায় এই বাড়িটা নাকি ভয়ানক হয়ে ওঠে। আরে দূর, ওসব লোকের গুজব। এবার যেতে হলে চল, না হলে আমি একাই যাচ্ছি। আরে না না, দাঁড়া দাঁড়া, আমিও যাব। এরপর দুজন পা টিপে টিপে বাড়িটার দরজার দিকে এগোলো। দরজায় হাত দেওয়া মাত্রই দরজাটা একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দুজনে শুধু একবার মুখ চাওয়াচাওয়ি করলো, তারপর বাড়িটার ভিতরে ঢুকে পড়ল। তারা দোতলার একটা ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। হঠাৎ একটা জিনিস দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। কাঠের একটা আলমারি, তার মধ্যে জলজল করছে ভর্তি সোনা গয়না। দেখলি দেখলি, আমি বলেছিলাম এই বাড়িটাই। তুই আমার কথা বিশ্বাসই করছিলি না। হঠাৎ ঘরের মধ্যে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বইতে শুরু করলো। বাতাসের মধ্যে একটা কালো ধোঁয়ার মতো দেহকে ভাসতে দেখা গেল। লাল লাল দুটো চোখ দিয়ে সে তাদের দিকেই চেয়ে রয়েছে। হঠাৎ তারা দুজন একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, যেন হঠাৎ করে কিছু একটা দেখে তাদের হৃদযন্ত্র বিকল হয়ে গেছে। বাড়িটার বাইরে তখন ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে যাচ্ছে, আর শোনা যাচ্ছে এক ভয়ানক রক্ত জল করা খ্যাস খ্যাসে অট্টহাসি। কোথায় একটা কর কর করে বাজ পড়ল। অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এই মায়ানগরের বুকে। পরের দিন সকালে লোকজন সব জড়ো হলো বাড়ির সামনের ফাঁকা জায়গাটায়। দেখলো দুটো লোক পড়ে আছে। তাদের দুজনেরই মুখগুলো ঢাকা, তাই কেউই বুঝতে পারল না তারা ঠিক কারা। দুজনেরই মুখ ফ্যাকাশে, চোখ দুটো বিস্ফারিত, যেন কিছু একটা দেখে বিশাল ভয় পেয়েছে তারা। সবার মাঝে লাটু বুড়ো একটা কথা বলল। ওরে, কেউ ওদের মুখের ঢাকাগুলো সরা দেখি। এরা এখানে কি করতে এসেছিল কে জানে। ভিন গায়ের লোক মনে হচ্ছে, না জেনে বুঝে এখানে এসে পড়েছিল বেচারারা। লাটু বুড়ো এই গায়ের মাতব্বর লোকের মধ্যে একজন। জ্ঞানীগুণী লোক, তাই সবাই তাকে খুব মান্য করে। তার কথা মতো একজন গিয়ে তাদের মুখের ঢাকাগুলো খুলে দিল। আরে বেনু টেনু, আরে এরা তো পাশের গায়ের লোক, এখানে কি করতে এসেছিল? লাটু বুড়ো কিছু একটা ভেবে নিয়ে বলল, সবাই যে জিনিসের লোভে পড়ে এখানে আসে, এরাও মনে হয় সেই একই জিনিসের লোভে পড়েই এসেছিল। বুঝলি তো হরেন, এই অভিশপ্ত বাড়িটার জন্য আজ পর্যন্ত যে কত মানুষ এভাবে প্রাণ হারিয়েছে তার ঠিক নেই। যাকগে সেসব, এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। চল, এদের দেহগুলো তুলে বটতলায় নিয়ে যাওয়া যাক। আর হরেন, তুই এক কাজ কর, থানার বড়বাবুকে একটা খবর দিয়ে আয়। এরপর সবাই সেই জায়গা ছেড়ে চলে গেল। বাড়িটার সেই জানলার আড়ালে একটা ছায়া যেন দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিল। সবাই চলে যেতেই
ছায়াটাও যেন সেট করে সরে পড়ল। দিনের বেলাতেও যেন এই বাড়িটার কাছে এলে গাটা কেমন যেন ছমছম করে ওঠে। এই মায়ানগরে এমনই বহু রহস্য আজও লুকিয়ে আছে, যেটা সাধারণ মানুষ আজ পর্যন্ত জানতেই পারেনি। সন্ধেবেলায় লাটু বুড়ো দলবল নিয়ে চায়ের আসর জমিয়েছে। সকালে তারা বড়বাবুকে খবর দিয়েছিল। দুপুর নাগাদ পুলিশের একটা জিপ এসে বডি দুটোকে নিয়ে গেছে তদন্তের জন্যে। যেহেতু লোক দুটো ভিন গায়ের, তাই পুলিশ তাদের বাড়ির লোককে খবর দিয়ে তাদেরই হাতে বডিগুলো তুলে দেবে বলে জানিয়েছে। লাটু বুড়ো আর বেশি মাথা ঘামায়নি। তবে বড়বাবু বলেছেন দরকার পড়লে লাটু বুড়োকে থানায় আসতে হতে পারে। এই ঘটনার তদন্ত যতদিন না শেষ হচ্ছে, ততদিন পুলিশের নজর এই এলাকার প্রত্যেকটা মানুষের ওপরেই থাকবে। দোকানে তখন এই পাড়ায় নতুন আসা দুটো ছেলেও বসেছিল। তারা এই সপ্তাহখানেক হলো এ পাড়ায় একটা ভাড়া বাড়িতে এসে উঠেছে। দুজনেই ফচকে গোছের, কলেজে পড়ে তারা। লাডু কাকা, তুমি পুলিশকে ব্যাপারখানা বলে না খুব ভুল করেছ। এখন দেখো, কিছু না করেও তোমাকে শুধু শুধু এসবের মধ্যে জড়িয়ে পড়তে হলো। আরে লোকগুলো দেখবে যাও, নিজেদের মধ্যেই মারামারি করে মরেছে। বড়বাবুরও আর খেয়ে দেয়ে কাজ নেই। লাটু বুড়ো চুপ করে এই ছোকরার কথাগুলো শুনে যাচ্ছিল শুধু। তখন হরেন বাবলুর এই কথা শুনে এবার নড়ে চড়ে বসল। তারপর বলল, আরে বাবু, এ কি বলছো? তুমি জানো না ও বাড়িতে কি আছে? এই আওয়াজ শুরু করলে তোমরা? আরে এই কলিযুগে দাঁড়িয়েও তোমরা ওসব ভূত প্রেতে বিশ্বাস করো নাকি? বাবলুর কথায় সায় দিয়ে এবার পল্টুও বলে উঠল, আরে সত্যি বাবলু, যা বলেছিস ভাই। হরেন কাকা, তুমিও না সত্যি কথায় কথায় খালি ভূত প্রেতের গপ্প শুরু করে দাও। আরে বাবলু বলল, শুনলে না? আর লোকগুলো হয়তো ও বাড়িতে চুরি করতে ঢুকেছিল, ভিতরে ঢুকে কিছু পায়নি। হয়তো তাদের মধ্যে কেউ একজন ভুল খবর দিয়েছিল, তাই বেটারা নিজেদের মধ্যেই মারামারি করতে করতে নিজেদেরকেই শেষ করেছে। ব্যাস, এই তো। এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত জলঘোলা করার কি কোনো মানে হয় বলো তো? আরে বাবুরা, তোমরা এ কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমার কথা না হয় বিশ্বাস করতে হবে না। তোমরা লাটু বুড়োকেই জিজ্ঞেস করে দেখো। লাটু বুড়ো এবার হরেনকে থামিয়ে দিয়ে বলল, হরেন, থাম থাম। এরা আজকালকার ছোকরা, এরা এসবে বিশ্বাস করবে না। এটাই তো স্বাভাবিক। বাবারা, তোরা তো এই কদিন হলো এই মায়ানগরে এসেছিস, কিন্তু আমরা তো সেই আদিকাল থেকে এখানে বসবাস করে আসছি, তাই না? এই এলাকায় এমন অনেক ঘটনা ঘটতে দেখেছি যা হয়তো মুখে বললে তোরা বিশ্বাস করবি না। আরে লাডু কাকা, এই তুমিও শুরু করলে আবার? হ্যাঁ, আরে বাপু, তোরা আজকালকার ছোকরা কি জানবি আর? আমার যখন তোদের মতো বয়স, তখন দেখেছিলাম ওই বাড়িটায় একটা বুড়ো বসবাস করত। তার 3 ছেলে ছিল। 3জনেই বিদেশে পড়তে গিয়ে ও ওখানেই থেকে গেল, আর বাড়ি ফিরল না। বুড়ো একাই থাকতো ও বাড়িতে। বিশাল ধন সম্পত্তি ছিল তার। 3 ছেলের মধ্যে কেউই কোনোদিনও তার খোঁজ খবরটুকুও নিত না, দেখাও করতে আসতো না। একদিন বুড়ো হঠাৎ ও বাড়িতে রহস্যময়ভাবে মারা গেল। লোকজন টের পর্যন্ত পেল না। সপ্তাহখানেক পর যখন মরা পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলো, তখন লোকজন ভিড় করলো বাড়ির সামনে। পুলিশ এসে বুড়োর পচা দেহটা বাড়ির ভিতর থেকে উদ্ধার করে নিয়ে গেল। ব্যাস, সেই থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে পড়ল আর কি। বুড়ো মরার অনেক দিন পর তার 3 ছেলে সম্পত্তি ভাগাভাগি করতে এসেছিল, কিন্তু তারা 3জনেই তাদের স্বর্গীয় বাবাকে বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে দেখেছে বলে দাবি করল। 3জনের মধ্যে একজন তো বিশাল অসুস্থ হয়ে পড়ল। বাপ রে বাপ, সে কি কাণ্ড!
কোনো রকমে তারা তলবিতলপা গুটিয়ে পরের দিন সকালেই ও বাড়ি ছেড়ে পালালো। তারপর বাড়িটা ওরম মরা কঙ্কালের মতোই পড়ে রইল। কেউ ও বাড়ির ধারে কাছে ঘেঁষত না। শুনেছি এখনো নাকি বুড়োর ধন সম্পত্তি ও বাড়িতেই লুকোনো আছে। ওই লোক দুটো গতকাল রাতে হয়তো সেই গুপ্তধনের লোভেই গিয়েছিল সেখানে। একটানা এতগুলো কথা বলার পর বুড়ো একটু হাঁপিয়ে উঠল। বুড়োর বয়স হয়েছে, তাই বেশি কথা বললেই হাঁপের টান ধরে। লাটুদা, তুমি থামো তো। তোমার কথা এরা কেউ বুঝবে না। এদের যতই বলো, এরা কিছুতেই বিশ্বাস করবে না এসব। এসব শুনে বাবলু আর পল্টু দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলো। বাবলু মাথায় যে কিছু একটা ফোন দিয়ে আঁটছে, সেটা পল্টু খুব সহজেই বুঝতে পারল। লাটু কাকা, বলছি আমরা এবার উঠি, বুঝলে? কাল সকালে আবার কলেজ আছে। এই পল্টু, চল রে। এই বলে ওরা দুজন হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে গেল। লাটু বুড়ো আর হরেন বসে থাকলো শুধু। ছেলেগুলোর হঠাৎ তাড়া লাগলো কেন, সেটাই ভাবছিল হরেন। লাটুদা, এদের হঠাৎ কি হলো বলো তো? কেমন উঠে চলে গেল দেখো। মানে আজকালকার ছোকরাগুলো না, সত্যি গুরুজনদের সম্মানটুকু দিতে জানে না। লাটু বুড়ো কি যেন একটা চিন্তা করলো, তারপর হরেনকে বলল, ওরে, গতি ভালো ঠেকছে না আমার। ওরা নিশ্চয়ই ওই বাড়িটার দিকেই যাচ্ছে। ফচকে ছোকরা সব, বিশ্বাস নেই কি করতে কি করে বসবে। আরে ছাড়ো তো বুড়ো, তোমার শরীরের এই অবস্থা, তুমি শুধু শুধু ওদের জন্য নিজের শরীরকে ব্যস্ত করো না। ওরে বাপ, এ কি বলছিস তুই? গতকাল দেখলি তো কি হলো। ছেলেগুলো অবুঝ, কত কম বয়স ওদের। ওদের কিছু হয়ে গেলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হরেন বুঝল লাটু বুড়ো কি বলতে চাইছে। ছেলেগুলোকে যেভাবেই হোক আটকাতে হবে, না হলে বড় বিপদ হবে। আমি 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 দেখছি কজনকে নিয়ে ও বাড়িটার দিকে যাচ্ছি। তুমি আস্তে ধীরে আসো তাহলে। ওদিকে বাবলু আর পল্টু ততক্ষণে বাড়িটার কাছে গিয়ে পৌঁছেছে। কালো অন্ধকারে বাড়িটা একটা দানবের মতো দাঁড়িয়ে আছে। বাড়িটার সেই জানলা দিয়ে লাল আলোটা আজও জ্বলতে আর নিভতে দেখা যাচ্ছে। ওই দেখ বাবলু, একটা লাল আলো জ্বলছে আর নিভছে না। ওটা কি হচ্ছে? কোনো মানুষ আছে বলে তো মনে হচ্ছে আমার। হ্যাঁ, ঠিকই বলেছিস। এখানে নিশ্চয়ই কেউ গোপনে বসবাস করছে। বেটা লোকজনকে ভয় দেখাচ্ছে যাতে কেউ এই বাড়ির ধারে কাছে না আসতে পারে। আর লোকজনও এই গুজব রটিয়ে বেড়াচ্ছে যে এ বাড়িতে নাকি ভূত আছে। আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। এটা মনে হয় কোনো বেআইনি কাজকর্ম চালাচ্ছে এই বাড়ির মধ্যে বসে বসে। চল তো গিয়ে হাতে নাতে ধরি বেটাকে। দু একটা ঘুষি লাথি খেলেই একেবারে শায়েস্তা হয়ে যাবে। হ্যাঁ, আর এটা যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে এখানে কোনো ভূত নেই, সবই মানুষের কারসাজি, তাহলে কিন্তু গোটা এলাকায় আমাদের নাম হয়ে যাবে। এই বলে তারা দুজন বাড়িটার ভিতরে ঢুকে পড়ল। দরজায় হাত দিতেই সেটা খুলে গেল। দুজনে মুখ চাওয়াচাওয়ি করল, তারপর পা টিপে টিপে ভিতরে ঢুকলো। অমনি দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আকাশে বিদ্যুতের একটা ঝিলিক খেলে গেল, সাথে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। ঝড় উঠলো মনে হয়, বৃষ্টিও নামবে হয়তো একটু পরেই। এই এই এটা কি হলো? এই দরজাটাকে বন্ধ করলো। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে হাওয়ায় বন্ধ হয়ে গেছে। আমি দেখছি। এরপর অনেক চেষ্টা করেও বাবলু দরজাটা কিছুতেই খুলতে পারল না। এই রে, এবার কি হবে? দরজাটা মনে হয় কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। এবার আমরা এখান থেকে কি করে বেরোবো? ভিতরে যখন ঢুকেই পড়েছি, তখন এর শেষ দেখেই ছাড়বো। চল এখন। আলোটা যেই ঘর থেকে আসছিল সেদিকে চল। নিশ্চয়ই ওখানে কেউ আছে। সেরম বুঝলে না হয় বাড়ির জানলা ভেঙে বেরোবো।
তাও হার মানবো না। এরপর ওরা দুজন সেই ঘরে গিয়ে দাঁড়ালো যেখান থেকে সেই লাল আলোটা জ্বলতে নিভতে দেখা যাচ্ছিল। কিন্তু কিছু একটা দেখে তাদেরও চোখ দুটো বিস্ফারিত হলো। এবার তারা দেখল সামনে একটা পুরনো আমলের কাঠের আলমারি। আলমারির পাল্লাগুলো খোলা রয়েছে। আলমারির ভিতরে রাখা ঘড়া ভর্তি সোনার মোহর আর বেশ কিছু দামি গয়না, সেগুলো এই অন্ধকারেও জ্বলজ্বল করছে। হঠাৎ কার একটা পায়ের শব্দ হলো। দুজনে দৌড়ে পাশের ওই খাটের তলায় গিয়ে ঢুকে পড়ল। ঘরের মধ্যে একটা বয়স্ক লোক এসে দাঁড়ালো। লোকটার শরীর মানুষের মতো হলেও মুখটা একদমই মানুষের মতো না। চোখের কোঠরে লাল আলো জ্বলছে। মুখে ভয়ানক দাঁতের শাড়ি নিয়ে লোকটা এবার কথা বলল। কে রে? কে ঢুকেছিস আমার ঘরে? আমি জানি তোরা এখানেই লুকিয়ে আছিস। তোদের এত সাহস, তোরা আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, না হলে আমার হাতে পড়লে তখন আর বেঁচে ফিরতে পারবি না। এই বলে লোকটা ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলো আর মুখে শুধু একটাই কথা আওড়ে যেতে থাকলো। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, কোথায় আছিস তোরা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, কোথায় আছিস তোরা? হঠাৎ মশার কামড় খেয়ে বাবলু একটু নড়ে চড়ে উঠল। অমনি প্রেত মূর্তিটা থমকে দাঁড়ালো। সে কিছু একটা শুনতে পেয়েছে। ও, তাহলে তোরা ওই খাটের নিচে লুকিয়ে আছিস। দাঁড়া, দাঁড়া, তোদের এক্ষুনি শায়েস্তা করছি। এই বলে মূর্তিটা এক পা দুপা করে তাদের কাছে এসে দাঁড়ালো। তারপর তাদের পাগুলো তার লম্বা হাত দিয়ে ধরে টেনে হিজড়ে তাদেরকে বের করলো। তারা সেই মূর্তিকে দেখে নিমেষেই জ্ঞান হারিয়ে বসল। গভীর রাত তখন। কতক্ষণ কেটে গেছে কে জানে। ঝিঝি পোকাগুলো এখন ডাকা থামিয়ে দিয়েছে। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। তারা দেখল তাদের হাত পা দড়ি দিয়ে কেউ যেন বেঁধে ফেলেছে। তাদের সামনে কিছু হাত দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একটা লোক। আমাদের কোনো দোষ নেই, আমরা না জেনে আপনার এই বাড়িতে এসে পড়েছি। আমাদের যেতে দিন, দয়া করে আমাদের ক্ষমা করুন। আমরা আর কোনোদিনও এখানে আসব না। ওদের কে বলেছিল এখানে আসতে? হ্যাঁ? খুব লোভ না তোদের মনে? আমি জানি ওরা এখানে চুরি করতে এসেছিস, তাই না? প্রেত মূর্তিটাকে দেখে পল্টু থর থর করে কাঁপল। তারপর আবারও জ্ঞান হারালো। এই পল্টু, এই পল্টু, কি রে? কি হলো? কি হলো তোর? এই পল্টু, পল্টু! তোদের দুটোকে আজ আমি জ্যান্ত গিলে খাবো। তোদের আমি ছাড়বো না, ছাড়বো না। সবার শুধু আমার সম্পত্তির ওপর নজর। যখন বেঁচে ছিলাম তখন তো কেউ খোঁজ পর্যন্ত নেয়নি আমার। আমার হতভাগা ছেলেগুলো আমাকে এখানে একা ফেলে চলে গেছিল। মরার পর সব কটা এখানে এসে জুটেছিল যাতে আমার সম্পত্তি হাতিয়ে নিতে পারে। কিন্তু
আমি তো সেটা হতে দিইনি। লোভ, খালি লোভ আছে মানুষের মনে। পুরো মানুষের প্রতি মায়া দয়া কিছুই নেই, শুধুই লোভ। তাই তাই জন্যে আমি মরে ভূত হয়ে আমার সম্পত্তি আর আমার এই বাড়িখানা পাহারা দিচ্ছি। যে এই বাড়িতে ঢোকে সে আর বেঁচে ফেরে না। সবাই মরে। আজ আজ তোরাও মরবি। বাবলুর মুখ দিয়ে আর যেন কথা বেরোলো না। ভয়েতে কাঠ হয়ে গেল তার গোটা শরীরটা। হঠাৎ প্রেত মূর্তিটা দু হাত বাড়িয়ে তাদের দিকে ছুটে আসতে শুরু করলো। ঠিক তখনই একটা জ্বলন্ত মশাল তার গায়ে এসে পড়ল। দাও দাও করে তার শরীরটা জ্বলতে শুরু করলো সেই মশালের আগুনে। আস্তে আস্তে মূর্তিটা হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। হরেন্দা, তোমরা তোমরা কি করে জানলে যে আমরা এখানে? সব বলবো পরে, এখন চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো তোমরা। হরেন পল্টুর চোখে মুখে জল ছিটিয়ে কোনো রকমে তার জ্ঞান ফেরালো। হরেন আরও দুজনকে সঙ্গে নিয়ে এসেছিল। তারা সবাই বাবলু আর পল্টুকে নিয়ে বেরিয়ে এলো বাড়িটা থেকে। বাইরে তখন লাটু বুড়ো দাঁড়িয়েছিল। পল্টু আর বাবলু মুখ ফ্যাকাশে করে তার সামনে গিয়ে দাঁড়ালো। তোরা যখন চায়ের দোকান থেকে চলে গেলি তখনই ধরেছিলাম তোরা এখানেই আসবি। মনটা কেমন কু ডাকছিল আমার, তাই সবাইকে সঙ্গে নিয়ে এখানে চলে এলাম। ঠিক সময় মতো না এলে এতক্ষণে তোরা ওই বুড়োটার শিকার হতিস। লাটু কাকা, কি 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 সাংঘাতিক দেখতে লোকটাকে! এই চোখগুলো লাল লাল, মুখটা বিভৎস। ও কোনো মানুষ না লাটু কাকা, ও একটা পিশাচ, একটা অপদেবতা। হ্যাঁ লাটু কাকা, তুমি ঠিকই বলেছিলে। তখন আমরা তোমার কথায় গুরুত্ব দিইনি, তাই এই বিপদের মুখে পড়তে হলো আমাদের। আমাদের ক্ষমা করো লাটু কাকা। আজকের পর থেকে তোমার সব কথা শুনবো আমরা। বাবারা, তোরা যে ঠিক আছিস এতেই আমার শান্তি। এখন চল, বাড়ি চল, বাকি কথা পরে হবে। বাড়িটা এক প্রাচীন মূর্তির মতো দাঁড়িয়ে রইল শুধু। খালি মনে হলো কারা যেন বাড়ির ভিতর থেকে উকি ঝুঁকি মেরে দেখছে সবকিছু। বৃষ্টিটা থেমেছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা এখনো বইছে। আবার একবার বিদ্যুতের ঝিলিক খেলে গেল আকাশের মধ্যে। প্রেতটা কি সত্যি সত্যি বাড়িটা ছেড়ে চলে গেছে, নাকি সে শুধু আগুনের ভয়ে লুকিয়ে রেখেছে নিজেকে? পরে হয়তো সে আবারও ফিরে আসবে তার এই বাড়ি আর সম্পত্তি পাহারা দিতে।